হ্যালো ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। সবাইকে আপনাদের আমন্ত্রণ আমার সেলফ টকিং জার্নি ডে 386। So basically I continue this self talking journey last 1 year, and basically I record this self talking in the morning time, and each and every day I promote one thing, that we should take care of our body, soul, mind. I think all we are planning something, বাট আমাদের সেই প্ল্যানিং অনেক সময় আমাদের প্ল্যান মতো এক্সিকিউট হয় না। তখনই আমাদের যেটা হয় যে একটা হতাশা বা একটা ডিপ্রেশন আমাদের প্রত্যেকেরই একটা কাজ করে। এই আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, আর সেই স্বপ্ন যখন পূরণ না হয় তখন তার জন্য হতাশা বা ডিপ্রেশন এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় যে আমরা যেটা ম্যাক্সিমাম জোন আমরা যেটা করি, যে আমাদের সেই স্বপ্ন পূরণ না হওয়ার পিছনে আমরা কিন্তু ব্লেম দিয়ে, মানে অপরের উপর ব্লেম দিয়ে আমরা আমাদের নিজেদের দায়িত্বটাকে এড়িয়ে যেতে চাই। আমরা ভাবি পরিবর্তন করব, পরিবর্তন আমরা বাইরে খুঁজে বেড়াই, কিন্তু সব থেকে বড় পরিবর্তন যেটা আমাদের করা দরকার সেটা হচ্ছে আমাদের নিজের পরিবর্তন। আজকে আমরা 15 বছরের আমাদের যে গভর্নমেন্ট ছিল তৃণমূল সরকারের, সেই তৃণমূলের সরকারকে আজকে উৎখাত করে বিজেপি সরকার চলে এসছে। তার মাঝখানে বিজেপি সরকার অনেকভাবে অনেক চেষ্টা করেছে, অনেক ফেইলিওর, কিন্তু সেই ফেইলিওরকে আটকে থাকেনি, সেখান থেকে সাফল্য লেগে থাকলে সাফল্যটা খুব স্বাভাবিক। আর যদি কারো ইন্টেনশন থাকে, রাইট ইন্টেনশন, আর যদি কারো ভিশন ঠিক থাকে, লক্ষ্য যদি স্থির থাকে, প্রপার ভিশন থাকে, আর যদি তার জন্য সে প্রতিনিয়ত তার সঠিক অ্যাকশন, কারণ আমরা শুধু ইন্টেনশন রাইট থাকলেই হবে না বা ভিশন ক্লিয়ার থাকলেই হবে না, তার জন্য কিন্তু কন্টিনিউ রাইট অ্যাকশন নিয়ে যেতে হবে। তাহলে আমাদের যে লক্ষ্য, যে ড্রিম লাইফ, যেটা আমরা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে চাই, সেটা অ্যাচিভ করা অসম্ভব না। তো এটাই একটা উদাহরণ যে আজকে 15 বছর পরে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও কিন্তু আজকে বিজেপি সরকার এসেছে। তেমনি তার যদি আমরা হিস্ট্রি দেখি, আরও ব্যাকে চলে যাই, তেমনি 34 বছরের বাম দুর্গকেও কিন্তু অনেক সহজ ছিল না তৃণমূলের পক্ষে সেই জায়গাটা তৈরি করা। তো অনেক ঘাত প্রতিঘাত, মানে যে কোনো সাকসেসের পিছনে কিন্তু লেগে থাকাটা খুব জরুরি। আর সাকসেস আর ফেইলিওর দুটোই কিন্তু টেম্পোরারি, কোনোটাই কিন্তু পারমানেন্ট না, ইটস এ পার্ট অফ লাইফ। কিন্তু কোনো সময় কী করে সাকসেসকে হ্যান্ডেল করবো, কী করে ফেইলিওরকে হ্যান্ডেল করবো, সেটাই কিন্তু আমাদের জীবনে অনেক কিছু শেখায়। আর আমাদের জীবনে আমি যেটা মনে করি যে এই যে ছোট গল্প, আমরা ভাবি যে আজকে হয়তো পরিবর্তন এসছে, হ্যাঁ, সেই যাকে বলে বিজেপি চলে এসছে মানে আমাদের লাইফ রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমার যেটা কথা, পরিবর্তন কিন্তু ততক্ষণ হবে না যতক্ষণ আমরা নিজেদের মধ্যে পরিবর্তন ও না করার চেষ্টা করব, নিজেদেরকে আরও ভালোভাবে দেখবো, জানবো। কারণ পরিবর্তন সব আমাদের ভিতরে করতে হবে। শুধু যদি কেউ ভেবে থাকি আমরা যে শুভেন্দুদা আর দিলীপদাই এই সব চেঞ্জ করে দেবে, আমাদের পরিবর্তন করে দেবে, আমাদের সব ম্যাজিক উইন্ডস নিয়ে আছে, তারা ম্যাজিক উইন্ডস ছোঁয়াবে আর আমাদের জীবনে সব কিছু চলে আসবে, তাহলে কিন্তু আমরা একই ভুল বারবার করব। তো সেই জায়গায় আমাদের একটু সতর্ক হওয়ার খুব দরকার। তো যাই হোক, আমি প্রতিদিন এই সেলফ টকিং জার্নিটা চালিয়ে যেতে চাই। বেসিক্যালি আমি আমার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে চাই, আর আমি আমার আই ওয়ান্ট টু বিকাম এ কনফিডেন্স স্পিকার। অ্যান্ড আর যেটা যে আমি একটা ক্যাম্পেইন, যে প্রতিদিন যে মানুষ কনসিস্টেন্সি থাকলে মানুষ কিন্তু দুঃসাধ্যকে বা অসাধ্যকে সাধন করতে পারে। সেটা যে বিভিন্ন থিওরিটিক্যাল আছে, এবার আমরা জানি সেটা, কিন্তু আমি এটাকেই দেখতে চাই যে এটা কতটা সম্ভব। হ্যাঁ, আমি নিজে পার্সোনালি বেনিফিটেড পেয়েছি, কিছু কিছু জিনিস আমি ছোটো ছোটো অ্যাপ্লাই করেছি, তাতে আমি কিন্তু লাইফে অনেক চেঞ্জ আমি নিজে পেয়েছি। আর আমি চাই আমি যে বেনিফিটটা নিজে পাচ্ছি সেই বেনিফিটটা আপনারাও পান। তো সেটা আমি যখন নিজে বিভিন্ন পৌরাণিক গল্প পড়ি বা পৌরাণিক কাহিনী পড়ি, আমি দেখি তার মধ্যেও আজ থেকে হাজার হাজার বছর আগে কী সুন্দরভাবে কোডিং ল্যাঙ্গুয়েজে সেই জিনিসগুলো এত সুন্দরভাবে এনক্রিপ্টেড করা আছে। আমরা যদি সেগুলোকে ডিকোড করি, আমরা কিন্তু অনেক কিছু খুঁজে পাবো। তো আমার এক প্রিয় বন্ধু ঢোল, আমার খুব ভালো বন্ধু, সে সেই জিনিসগুলোকে ডিকোড করে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। তো সেখান থেকে আমি আজকে যেটা পড়ে শোনাবো সেটা হচ্ছে আজকের পৃথিবীতে নীলকণ্ঠ হওয়ার মানে কি। তো সেই জিনিসটা তো আমার এর মধ্যে যেটা আছে সবথেকে বড় জিনিস, সেটা
সমুদ্র মন্থন, যেটা আমরা জানি ভালো করে যে সমুদ্র মন্থনের লর্ড শিবার রোল সম্বন্ধে, সেটা আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমুদ্র মন্থনের যেটা আমার মনে হয় আমরা সবাই এই গল্পটা কোথাও না কোথাও শুনেছি, কিন্তু আজ আমি আপনাদের এই গল্পের শুধু মাইথোলজি নয়, এর ডিপ ইনসাইট, এর হিডেন মিনিং আর এর ভিতরে লুকিয়ে থাকা টাইমলেস উইজডম নিয়ে কথা বলবো। কারণ বন্ধুরা, আজকের কন্টেন্ট এতটাই রিচ, যত আপনি এর ভিতরে ডুব দিবেন তত এমন কিছু ইনসাইট খুঁজে পাবেন যা আপনাকে শুধু মেসমারাইজ করবে না, বরং এমন কিছু ইউনিক লার্নিং দেবে যা কোনো ক্লাসরুম টেক্সট বুক হয়তো কখনো দিতে পারবে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ আওয়ার অ্যানিসেন্ট অ্যাপিক, দ্যাট ইজ দ্য বিউটি অফ আওয়ার সেজেস মংস অ্যান্ড টাইমলেস উইজডম। কারণ আমাদের পুরাণ শুধু গল্প নয়, এগুলো হচ্ছে হিউম্যান সাইকোলজি এর মিরর, লিডারশিপের লেসন, ইনার ট্রান্সফরমেশনের রোড ম্যাপ আর লাইফ ম্যানেজমেন্টের সবচেয়ে পাওয়ারফুল গাইড। আজ আমরা শুধু শুনবো না, আজ আমরা সমুদ্র মন্থনকে বুঝবো, জানবো। কারণ যতবার আমি এই গল্পটা পড়েছি ততবার মনে হয়েছে এটা দেবতা আর অসুরের গল্প নয়, এটা আসলে আমাদের ভিতরের গল্প। আমাদের ভিতরেও দেবতা আছে, আবার অসুরও আছে, আবার আমাদের ভিতরে অ্যাম্বিশান আছে, ইগো আছে, গ্রিড আছে, কম্পেশন আছে, পেশেন্স আছে, অ্যাঙ্গারও আছে। আর জীবনের নামের এই বিশাল সমুদ্রকে চান করতে করতে একদিন বেরিয়ে আসে কখনো অমৃত, কখনো বা বিষ। সো নাও লেটস নট জাস্ট হেয়ার দ্য স্টোরি, লেট আস ডিগোর দ্য বিউটি, দ্য সিম্বলিজম অ্যান্ড দ্য পাওয়ারফুল উইজডম হিডেন ইনসাইড সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনে আমরা জানি যে দেবতা আর অসুর, দেবতা মানে দেবগণ আর অসুর মানে হচ্ছে দানব, যারা কিনা মন্থন করেছিল। আর মাঝখানে ছিল কি, ছিল হচ্ছে এই বাসুকির সাহায্যে, যে কোথায় করেছিল সেটা ক্ষীর সাগর বা দুধের সাগরে। আর আমরা আরও জিনিস জানি যে মন্দার পর্বত, যেটাকে সমুদ্র মন্থনের জন্য ব্যবহার করা হয়েছিল। আর আধার শক্তি বা কেন্দ্রবন্দী বা শক্তির উৎস ছিল ও সেটা কিন্তু কুর্ম, দিব্যভিত্তি, অটল সমর্থন, কুর্মরূপে যেটা বিষ্ণু, সংরক্ষণ কচ্ছপ রূপে। দেবতা আর অসুর মিলে সমুদ্র মন্থন করেছে, অমৃত পাওয়ার জন্য যুদ্ধ চলছে। আর সেই সময় হঠাৎ উঠে হলো এক ভয়ঙ্কর বিষ, হালাহল, এমন এক বিষ যার ধোয়াতেই পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারত। আর তখনই সবাই এক মানুষের দিকে তাকালো। না তিনি কোনো রাজা নন, না তিনি কোনো যোদ্ধাও নন, তিনি ছিলেন লর্ড শিবা। আর সেখানেই শুরু হয় মানব সভ্যতার অন্যতম গভীর শিক্ষা। শিব কোনো বিষ পান করেছিলেন? শিব কেন বিষ পান করেছিলেন? বন্ধুরা, এই প্রশ্নটা শুধু পৌরাণিক কৌতূহল নয়, এটা আসলে জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা। কারণ লক্ষ্য করুন, অমৃত বের করার জন্য সমুদ্র মন্থন শুরু করে হয়েছিল, কিন্তু অমৃতের আগে বেরিয়ে এলো হচ্ছে বিষ। কি আশ্চর্য না? আমরাও তো জীবনে তাই করি, সফলতার জন্য লড়াই করি, কেরিয়ার গড়ি, সম্পর্ক তৈরি করি, স্বপ্নের পিছনে দৌড়াই, কিন্তু সেই মন্থন এর মধ্যে বেরিয়ে আসে স্ট্রেস, অহংকার, হতাশা, টক্সিক সম্পর্ক, অফিস পলিটিক্স, মানসিক চাপ। অর্থাৎ অমৃতের আগে জীবনও আমাদের বিশেষ স্বাদ দেয়। আর এখানেই জীবের গল্পটা আজও এত প্রাসঙ্গিক। সবাই পিছিয়ে গেল, কিন্তু শিব এগিয়ে গেলেন। যখন হলাহল বেরিয়ে এলো, দেবতারাও ভয় পেলেন, অসুররাও পিছিয়ে গেল। কারণ সবাই অমৃত চায়, কিন্তু বিষের দায়িত্ব কেউ নিতে চায় না। এবং ঠিক তখনই শিব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন। খেয়াল করুন, তিনি বিষ গিলে ফেলেননি, আবার ফেলেও দেননি, তিনি সেটাকে নিজের কণ্ঠে আটকে রেখেছিলেন। আর সেই কারণেই তিনি হলেন নীলকণ্ঠ। বন্ধুরা, এই নীলকণ্ঠ শুধু একটা নাম নয়, এটা একটা মাইন্ডসেট। আজকের পৃথিবীতে নীলকণ্ঠ হওয়ার মানে কি? আজকের পৃথিবীতে আমরা প্রতিদিন বিশেষ সম্মুখীন হচ্ছি। কেউ অফিসের অপমান সহ্য করছে, কেউ পরিবারে মানসিক চাপের মধ্যে আছে, কেউ সোশ্যাল মিডিয়ায় কম্প্যারিজনে ভেঙে পড়ছে, কেউ সাইলেন্টলি ডিপ্রেশনের সঙ্গে লড়ছে। প্রশ্ন হলো, এই বিষ নিয়ে আমরা কি করছি? আমরা কি সেইটা অন্যদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, নাকি শিবের মতো সচেতনভাবে সেটাকে ট্রান্সফর্ম করছি? কারণ শিব আমাদের শেখান, নেগেটিভকে ডিনাই করো না, কিন্তু সেটা তোমার ভিতরেও ছড়িয়ে দিও না। এটাই ইমোশনাল ম্যাচুরিটি, এটাই ইনার মাস্টারি। কর্পোরেট লাইফে শিবের শিক্ষা। ধরুন একজন লিডার এর টিমে ক্রাইসিস এসে গেছে, সবাই প্যানিক করছে, সবাই ব্লেম গেম খেলছে, কেউ রেসপন্সিবিলিটি নিতে চাইছে না। ঠিক সেই সময় একজন সত্যিকারের লিডার কী করেন? তিনি চাওস অ্যাবজর্ব করেন, টিমকে প্রোটেক্ট করেন, নিজে প্রেশার হ্যান্ডেল করেন, কিন্তু সেই নেগেটিভিটি টিমের মধ্যে ছড়াতে দেন না।
এটাই তো শিবের শিক্ষা। লিডারশিপ মানে শুধু পাওয়ার নয়, লিডারশিপ মানে প্যাশন হ্যান্ডেল করার ক্ষমতা। আজকের কর্পোরেট ওয়ার্ল্ডে প্রতিটি ম্যানেজার, প্যারেন্ট, টিচার, এন্টারপ্রেনার এর মধ্যে ভিতরে একটা নীলকণ্ঠ দরকার। আর একটা গভীর প্রশ্ন, শিব অমৃত খেলেন না কেন? কারণ তিনি রিওয়ার্ডের জন্য কাজ করেননি। তিনি জানতেন যে নিজেকে ভয়কে জয় করেছে, যে নিজের ভয়কে জয় করেছে তার অমৃতের দরকার হয় না। আজ আমরা সবাই রিওয়ার্ড চাই, প্রমোশন চাই, রেকগনাইজেশন চাই, অ্যাপ্লজ চাই, কিন্তু রেসপন্সিবিলিটি এড়িয়ে যেতে চাই। আর সেখানেই হচ্ছে আমাদের শিব আমাদের থেকে একদম আলাদা। শেষ কথা যেটা বলবো, বন্ধুরা, সমুদ্র মন্থনের যে গল্পটা, সেটা শুধু পৌরাণ নয়, এটা মানুষের ভিতরের যুদ্ধের গল্প। আমাদের প্রত্যেকের জীবনের এক একটা সমুদ্র মন্থন চলছে। আর বিশ্বাস করুন, যখনই আপনি জীবনের বড় কিছু অর্জন করতে যাবেন, অমৃতের আগে বিষ আসবেই। কিন্তু তখন প্রশ্ন হবে না বিষ কেন এলো, প্রশ্ন হবে আপনি সেই বিষকে কীভাবে হ্যান্ডেল করলেন। আপনি কি সেটাকে পৃথিবীতে ছড়িয়ে দিলেন, নাকি শিবের মতো সচেতনভাবে ধারণ করে নিজের নীলকণ্ঠে পরিণত করলেন? কারণ শেষ পর্যন্ত জীবনে মহান তারাই হয় যারা শুধু অমৃতের স্বপ্ন দেখে না, প্রয়োজনে বিষের দায়িত্বও নিতে পারে। তো আজকে এখানেই আমি শেষ করছি। তো এটি যদি আপনাদের ভালো লাগে বা আমি তাহলে আরও এরকম টাইপের সেই পৌরাণিক কাহিনী যেটাকে আমরা ডিকোড করে আমরা আমাদের জীবনে তার সাথে কিভাবে রিলেশন করে আমরা আমাদের জীবনে আরও প্রগতি বা উন্নতি আবার সামনে যে এগিয়ে যেতে চাই, তো সেটা আমরা করতে পারি। কারণ আমি বিশ্বাস করি আমরা যেই জিনিস চাইবো বা যেই জিনিস ভাববো সেটাই আমরা পাবো। আমরা যদি ভালো জিনিস নিয়ে রিসার্চ করি এবং সেটা নিয়ে যদি আমরা ভাবি যে ভালো কী করে করবো, কী করে সমাজের কন্ট্রিবিউশন করব, তো আমরা সেই জিনিস কিন্তু ধীরে ধীরে সেই রাস্তায় যাবো এবং আমি সেটা অ্যাচিভ করতে পারবো। প্রথমে যেটা দরকার আইডিয়া, কনসেপ্ট আর সেই স্বপ্ন দেখা, তারপরে সেই স্বপ্নের জন্য নিজের প্রাণ সঁপে দেওয়া, প্রতিদিন তার জন্য কিছু একটা ছোট হলেও কিছু একটা করার যে প্ল্যানিং এবং তার জন্য কিছু অ্যাকশন, তো সেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি একটা জিনিস ভাবি যে কন্ট্রিবিউশন, তো আমি যেখানে আমার সাধ্যমতো ছোটোখাটো এমনি কন্ট্রিবিউশন করি, কিন্তু আমি ভাবি যে সেই লেভেলটাকে কী করে ধীরে ধীরে ছোটো ছোটো করি। আমার একটাই থিওরি, স্টার্ট উইথ স্মল। আর জীবনে ফেইলিওর, ব্যর্থতা তো আসবেই, আর আমি জানি সাকসেস হতে গেলে জাস্ট ডাবল ইউর ফেইলিওর রেট। তো আমি সেগুলো জিনিসকে জীবনে ফলো করি বা করার চেষ্টা করি। তো আমি যেটা চাচ্ছি যে আমি একটা নতুন ডিক্লেয়ার করব এরপরে পাবলিক প্ল্যাটফর্মে, যে আমি আমার ছেলেকে ড্যান্স ক্লাসের জন্য পার্সোনাল টিচার দিয়েছি এবং আমি চাই সেখানে আলাদা আরও 3টে বাচ্চা সেখানে আরও শিখুক এবং তার জন্য কোনো পে করতে হবে না, এবং টাইমিংটাও আমি ডিক্লেয়ার করে দেবো। তো আমার মনে হয় যাদের মধ্যে আগ্রহ আছে, জানার কিছু খিদা আছে, কারণ আমরা যখন ড্যান্স শিখি শুধু ড্যান্স শিখি না, কিন্তু আমরা আমাদের নতুন কলা, কারণ হচ্ছে একটা যে কোনো জিনিস নতুন আমরা যদি ভালোবেসে শিখতে চাই, এই তো তার মধ্যে দিয়ে অনেক কিছু জিনিস আমরা কিন্তু জানতে পারবো বা শিখতে পারবো। কারণ ওর লাইফ ইজ এ ড্রামা। তো এই ড্রামাটাতে আমরা যদি এই প্লে করা যদি শিখতে পারি, কারণ আমরা যখন একটা পারফর্ম করি তখন কিন্তু আমি আমার শুধু চাওয়া পাওয়া না, তখন কিন্তু আমরা নতুন একটা জিনিস জানি, বুঝি বা সেটাকে আরও কী করে ভালো করা যায়। তো আমার মনে হয় যে ড্যান্সিং পারফর্ম করা, এটা শেখা, এটা একটা খুব সুন্দর কলা। পাবলিক প্ল্যাটফর্মে নিজেকে নিয়ে আসা, নিজের যে ভয়, কারণ আমাদের মধ্যে কিন্তু বিশাল ভয় কাজ করে সবসময়। আমি এটা পারবো তো, আমার দ্বারা এটা হবে তো, ও যদি ফেল হই তাহলে লোকে কী বলবে, তো এই ভয়কে জয় করা, তো এটার জন্য আমার মনে হয় ছোটোবেলা থেকেই এই চেষ্টাটা করা উচিত। তো আমি আমার ছেলের বয়স হচ্ছে 6+, তো যদি 6+ মানে 6 থেকে 8 ইয়ার্সের মধ্যে যদি কেউ থেকে থাকে তাহলে তাদেরকে কিন্তু এখানে আমি আরও 3জন থেকে 4জন, তারা যদি কেউ শিখতে চায় তারা এখানে পাবলিক প্ল্যাটফর্মে আমি এটা ডিক্লেয়ার করব যে তাদেরকে আমি কোনো পে নেব না। স্যাটারডে অ্যান্ড সানডে 3টের দিকে ক্লাস থাকবে। আমার এখানে টিচার থাকবে এবং তাদেরকে দিয়ে সুন্দর ড্যান্স পারফর্ম করানো হবে। তারা যাতে জীবনে আরও এগিয়ে যায়, তারা তাদের কনফিডেন্স বাড়ে এবং
তারা পাবলিক প্ল্যাটফর্মে সুন্দরভাবে নিজেদেরকে কী করে আরও ডেভেলপ করবে। তো সেই জায়গাটা আমি এখন স্মল কন্ট্রিবিউশন একটা দিয়ে শুরু করছি এবং ধীরে ধীরে আরও অনেক কিছু প্ল্যান আছে, কিন্তু স্টার্ট উইথ স্মল, একটা ছোটো জিনিস দিয়ে আজকে শুরু করা যায়। আর তো এটা আমি পরে পাবলিক প্ল্যাটফর্মও ডিক্লেয়ার করব। তো আমি মনে করি আই উইশ অল অফ ইউ স্টে হেলদি, হ্যাপি, অ্যান্ড আপনারাও নিজে কিছু যেটা আপনাদের ক্যাপাবিলিটি তার থেকে কিছু একটু আপলিফটিং করার চেষ্টা করুন। কারণ আমরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি। আমরা মাঝে মাঝে ভাবি আমার তো এইটাই আমার সাধ্য, কিন্তু আপনার সাধ্যের বাইরে। গতকাল 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল। আমরা যদি রবীন্দ্রনাথের যত পোয়েম, যত গান, যত বিভিন্ন রকমের সেই আবৃত্তি থেকে শুরু করে এই মানে বলে শেষ করা যাবে না, এত কিছু করেছে একটা মানুষের জীবনে, সেটা ভাবতেও আমাদের অবাক লাগে। কিন্তু হ্যাঁ, একটা মানুষের মধ্যে যদি চেষ্টা থাকে সে কিন্তু অসাধ্যকে সাধন করতে পারে। তো আমরা এইসব মনীষীদেরকে এই কারণেই দেখব, যে কারণ সেখান থেকে আমরা কিন্তু আমাদের মনের যে অনেক ডাউট বা অনেক প্রশ্ন, সেগুলো কিন্তু অ্যান্সার পেতে পারি। আর তারা যদি অসাধ্যকে সাধন করতে পারে, আমরাও যদি সেই রাস্তায় নিয়ে আমরা ভাবি বা চিন্তা করি, আমরা অনেকটাই কিছু করতে পারবো জীবনে। তো আমাদের মনে হয় প্রত্যেককেই সেই জিনিসটা করা উচিত, চেষ্টা করা উচিত, চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। তো যাই হোক, আপনারা খুব ভালো থাকুন এবং নতুন নতুন কিছু, সবসময় পারফেক্টের পিছনে খুঁজলে কিন্তু পারফেক্ট হয় না। পারফেক্টটা তখনই হবে যখন কনসিস্টেন্সি, কন্টিনিউটি থাকবে, আর প্রচেষ্টাটা বাই হার্ট হবে, এবং যার মধ্যে কিন্তু একটা নিরলস চেষ্টা থাকবে এবং পেশেন্স। কারণ পেশেন্স ইজ ইকুয়াল টু সাকসেস। পেশেন্স না থাকলে কিন্তু সাকসেস হবে না। আর ফেইলিওরকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। ফেইলিওরকে হ্যান্ডেল না করে কিন্তু কখনোই সম্ভব না। আর ফেইলিওর আসছে জীবনে মানে আই অ্যাম অন দ্য রাইট ট্র্যাক, আমাকে এটাকে রেকটিফাই করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই কারণ যে মানুষ কিছু করে না তার তো ভুল হওয়ার সম্ভাবনাই থাকে না, কিন্তু যে কিছু করে তার জীবনে ভুল হয়। তো স্টে হেলদি, হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টেক কেয়ার।